প্রেম কি বুঝিনি, শান্তি নিরে আজ দারুণ খুশির আমেজ, কারণ আজ এই বাড়ির মেয়ে আলিয়ার জন্মদিন। কিন্তু এই ব্যস্ততার মাঝে আলিয়ার চোখ তার দাদা ভাইকে খুঁজছে। অনেক খোঁজার পরেও আলিয়া যখন খুঁজে পেল তখন সে তাদের বাড়ির মেন সার্ভেন্ট আশাকে জিজ্ঞেস করলো, আশা দি, দাদা ভাই কোথায় গো? দাদাবাবু তো অফিস চলে গেছেন অনেক আগেই, আর বলেছেন বিকেলের আগে ফিরে আসবেন, তোমায় চিন্তা করতে হবে না। আলিয়া মনে মনে, আজকের দিনেও অফিস যেতে হলো, এই ইম্পর্টেন্ট কাজ। এর ঠিক আছে, আমিও কিছু বলবো না, আর এলেও কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। আচ্ছা, বলে চলে যান। আলিয়া ও বিকেলে কি করবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আলিয়া পুরো নাম আলিয়া রায় চৌধুরী, কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী, 5 ফুট 6 ইঞ্চির মতো উচ্চতা, ফর্সা মাঝারি মাপের চুল, মানে ছেলেদের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। একটা ছেলে ফাইল হাতে নিয়ে রেগে এদিক ওদিক পায়চারি করছে, আর সামনে কয়েকজন স্টাফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমাদের দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না, কতগুলো গাধাকে নিয়ে কাজ করছি। সেই সময় একটি মেয়ে ভিতরে এসে বলে, মেয়েটি, স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। ঠিক আছে, তুমি ওনাকে পাঠিয়ে দাও, আর তোমরা এখন যাও। এরপর সবাই বেরিয়ে যায় সেখান থেকে। কিছুক্ষণ পরে একজন এসে বলল, ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। নমস্কার, আমি উৎপল দেব। কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, আর আমরা চাই আপনি সেখানে উপস্থিত থাকুন। আপনি যদি কাল যান তাহলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি কাল যাব। এরপর ব্যক্তিটি চলে গেলেন। তারপর আবার দরজায় টোকা পড়লো, আর একজন বলে উঠলো, ভিতরে আসার অনুমতি কি পাওয়া যাবে? চেয়ারে বসে থাকা অবস্থায় ছেলেটি মুখ তুলে তাকালো, আর সাথে সাথে মুখে হাসি ফুটে উঠলো, আর সঙ্গে সঙ্গে উঠে একটু এগিয়ে গিয়ে সামনের ব্যক্তিটিকে জড়িয়ে ধরলো আর বলল, আরে রাহুল, কবে ফিরলি? আর কবে থেকে তুই আমার কাছে পারমিশন নিচ্ছিস? আরে দ্য গ্রেট আদিত্য রায় চৌধুরীর কেবিনে আসবো আর পারমিশন নেবো না, এটা হয়? একটা মারবো চর, সব ফাজলামে বেরিয়ে যাবে। যাই হোক, বল কখন ফিরলি? এই একটু আগেই ফিরেছি, আর সোজা এয়ারপোর্ট থেকে এখানে চলে এলাম। আদি, ভালোই হলো, চল এবার বাড়ি যাব। আজ আমাদের আয়ুর জন্মদিন আছে, মনে আছে তো? আজ এলাম। চল। আদি আর রাহুল অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চলুন এবার পরিচয় পর্বটা সেরে নিই। আদি, পুরো নাম আদিত্য রায় চৌধুরী, বয়স 26, 6 ফুটের মতো লম্বা, ফর্সা, হ্যান্ডসাম, আর সবচেয়ে আকর্ষণীয় তার গাঢ় কালো চোখের মণি দুটি। এখন দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। রাহুল, পুরো নাম রাহুল সেনগুপ্ত, বয়স 26, ফর্সা, 6 ফুটের মতো লম্বা, মুখে একটা মিষ্টি হাসি থাকে, মানে আমাদের হিরো থেকে কোনো অংশে কম যায় না। তারা রাস্তায় যেতে যেতে আদি রাহুলের সাথে আরো অনেক কথা বলছিল। প্রিয় বন্ধুটিকে পাশে দিয়ে আদির মনও কিছুটা ভালো হয়ে গিয়েছে, তাই সে মন ভরে আজ কথা বলছে। হঠাৎ রাহুল আদিকে বলল, রাহুল, গাড়ি থামা, আজ রাস্তার ধারে চা খেয়ে তারপর বাড়ি যাব। কিন্তু এখন চা খেতে গেলে তো দেরি হয়ে যেতে পারে। আরে কিছু হবে না, কলকাতার রাস্তায় চা খাওয়ার মতোই মজাই আলাদা। আমি চা না খেয়ে কোথাও যাব না, ব্যাস। আদি ঠিক আছে বলে নামলো। আমায় ছাড়বি না? তারপর আদি আর রাহুল গাড়ি থেকে নেমে চা খেয়ে একটু গল্প করে টাকা মিটিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মেয়ের সাথে ধাক্কা লাগলো। আর ধাক্কায় মেয়েটি হাতে থাকা ফোনটি মাটিতে পড়ে স্ক্রিনটা ভেঙে গেল। এবার মেয়েটি বেশ রেগেই আদির উদ্দেশ্যে বলল, এই আপনি দেখে চলতে পারেন না? দিলেন তো আমার ফোনটা ভেঙে। আপনি আমায় বলছেন কেন? আমি তো ঠিকই যাচ্ছিলাম, আপনি তো কোত্থেকে সামনে এসে এলেন। তাই যেটা হলো, এতে আমার তো কোনো দোষ নেই। মেয়েটি একে তো দোষ করলেন, তার উপর আবার সরি না বলে উল্টো আপনি আমাকেই দোষ দিচ্ছেন। আজব বাজে লোক তো আপনি। আর দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? মেয়েটা আদিকে থামিয়ে দিয়ে, আমি জানি না আর জানতেও চাই না। ওদের ঝগড়া আরো বাড়তে না দিয়ে মেয়েটির পাশে আরো একটি মেয়ে এসে দাঁড়ালো আর বলল, দিতে মেয়েটি, কি হচ্ছে অনু? কেন বেকার ঝগড়া করছিস? চল এখান থেকে, আর একটা কথাও বললে আমার থেকে কিন্তু খুব বকা খাবি। অনু, পুরো নামে অনুশ্রী বোস, সবাই ভালোবাসে অনু বলেই ডাকে। বেশ শান্ত আর হাসিমুখী স্বভাবের চেয়ে মেয়ে, তবে কেউ ভুল করলে তার উত্তর দেয় ঠিকই। ফর্সা মাঝারি উচ্চতা, কোমর পর্যন্ত চুল, বেশ মিষ্টি দেখতে, আর গালের টোল পড়া
দুটি মুখের সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। কলেজে ৩য় বর্ষের ছাত্রী, পড়াশোনাতেও বেশ ভালো। এটা বলেই মেয়েটি মাটি থেকে ফোনটা তুলে অনুকে নিয়ে চলে গেল। আর আদিও বেশ রেগে গাড়িতে উঠে বসলো, সাথে রাহুলও এলো। তারপর তারা বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে এসে আদি গাড়ি থেকে নেমে এলো, কিন্তু যে আদির মুখে তখনও রাগ ছিল, কিছু একটা ভেবে সে মুহূর্তে পাল্টে গেল। সেটা রাহুলও লক্ষ্য করলো, আর এর কারণও তার কাছে অজানা নয়। তাই একটু মজা করেই রাহুল বলল, রাহুল, কি হলো ভাই আমার? এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে চল। দেখ ভাই, এমনি ভয় লাগছে, তুই আর মজা নিস না প্লিজ। আমি জানি ভেতরে কি অপেক্ষা করছে। এই বলে রাহুল আর আদির দরজার সামনে দাঁড়িয়ে বেলটা বাজালো, আর সাথে সাথে আশা এসে দরজাটা খুলে দিল। আদি আর রাহুলও ভিতরে এলো আর আশাকে জিজ্ঞেস করলো, আশা দি, আয়ো কোথায় গো? আশা কিছু বলার আগে পিছন থেকে কেউ বলল, উপরে আছে। আদি পিছন ঘুরলো আর বলল, আমি কি বলবো? আমি বাবা এসবে নেই, তারপরও আমাকে বেকুব আর কি। শুধু এটুকু বলছি, আবহাওয়া কিন্তু খুব গরম আছে, বুঝিনি আর কি, যাই তারপর যা আছে কপালে। আর রাহুল, তুই ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নে, বেঁচে থাকলে বিকেলে দেখা হবে। এটুকু বলে আদি উপরে আলিয়ার ঘরের দিকে গেল। আর রাহুলও দাদাইয়ের কাছে কিছু জিজ্ঞেস করার জন্য উপরে চলে গেল। রাহুল এই বাড়ির সব জায়গায় ছেড়ে, তাই আলাদা করে ঘর দেখানো হলো না। আয়ু, আমার উপর রেগে আছিস? আমি কি করব বল, একটা খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। না হলে আমি আমার ছোট্ট পাখিটার জন্ম নিয়ে কোথাও যেতে পারি বল? আদিকে আর কিছু বলতে না দিয়ে, আমি তোর কাছে তো কোনো কিছু জানতে চাইনি, এত কিছু বলার কোনো দরকারও নেই, আর আমি তোর উপর রেগেও নেই। যা নিজের রুমে যা আর ফ্রেশ হয়ে নে। এটুকু বলে আলিয়া উঠে যেতে গেলে আদি টেনে আলিয়াকে আবার বসিয়ে দেয় আর বলে, আদি, আমি জানি তুই রেগে আছিস, আমার থেকেই বলে যাওয়া উচিত ছিল, কিন্তু তুই ঘুমাচ্ছিলি তাই আর জাগাইনি। আর কিছু বলার আগে আলিয়া আদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এই হলো আলিয়ার একটা দোষ। আলিয়া যে যে মানুষের উপর অভিমান করে, সেই মানুষটা মানতে এলে তাকে জড়িয়ে কেঁদে দেয়। আচ্ছা, আর কাঁদতে হবে না। আলিয়ার চোখের জল মুছে দিয়ে, আর কখনো এমন করব না, সরি। দেখ, কান ধরছি, আর হবে না, প্রমিস। ওরে বাবা, আমার ছোট্ট পাখিটা এত বড় হয়ে গেছে, কত কিছু বোঝে, আর কাঁদে না সোনা। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে, আর কাঁদবি না কিন্তু, আমি আসছি। তারপর আদি রুম থেকে চলে গেল। আলিয়াও ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় রাহুল বসে। তা দেখে আলিয়া প্রথমে একটু অবাক হয়ে যায়, তাও নিজেকে সামলে নিয়ে বলে, আলিয়া, রাহুল দা, তুমি এখানে কেন? অন্য কাউকে এক্সপেক্ট করলে নাকি? যাই হোক, বলো কেমন আছিস? তুমি কখন এলে? একটু আগে এসেছি, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর দিলি তো। আজ এলাম কেন? তুমি এর আগেও সবকিছু হঠাৎ করেই করেছো, সেগুলোর কারণও জানতে চাইনি আর জানতে পারিনি, তাই আজকেও আমি জানতে চাই না। প্লিজ তুমি নিজের রুমে যাও, একটু রেস্ট নাও, আর আমাকে একটু রেস্ট নিতে দাও। ঠিক আছে, চলো, চলে যাচ্ছি। আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু আমার কিছু করার নেই রে। আমি চাইলেও এখন তোকে সত্যিটা বলতে পারবো না। এরপর রাহুল আলিয়ার রুম থেকে বেরিয়ে গেলে আলিয়াও দরজাটা বন্ধ করে দেয় আর দৌড়ে বিছানায় গিয়ে কাঁদতে থাকে। রাহুলও নিজের রুমে এসে ব্যাগ থেকে একটা ছবি বের করে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়লো। নিজের অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়লো চোখ থেকে। বিকেলে একজন মহিলার সামনে বসে অনু আর কোয়েল, অনুর বেস্ট ফ্রেন্ড, একে অপরের মুখে দেখছে। আর না পেরে অনুই বলল, মা হতে মা যেতে দাও না, দেখো, ও অনেকবার করে যেতে বলেছিল। তুমি শেষ সময় এরকম করো না প্লিজ। সুষমা, অনুর মা, না মানে না, আমি তো তোকে যেতে দেবো বলেছিলাম, কিন্তু তুই সকালে কি করবি? এরপরেও যেতে দিতে বলছিস? আমি কি করব? ওই অসভ্য লোকটাই তো আমাকে ধাক্কা দিল। আমি বারবার বলছি আমি ফোনটার জন্য কিছু বলছি না, কিন্তু তুই ওইটুকুর জন্য একজন মানুষের সাথে ঝগড়া করবি? ওটা ওইটুকু একটুর জন্য অমর ফোনটা বেঁচে আছে, না হলে তো ফোনটা নষ্টই হয়ে যেত। আবার এক কথা, ওনাকে কিছু বলতে না দিয়ে, এই তুই চুপ করবি? আন্টি, চিন্তা করো না, আমি আছি, আর কোনো ঝামেলা আমি করতে দেব না, প্রমিস। তুমি এবার অনুমতিটা দিয়ে দাও না প্লিজ। সুষমা, ঠিক আছে, তুই বললি বলে আমি দিলাম, কিন্তু অনু আর কোনো ঝামেলা করলে আমি কিন্তু আর কোনো দিন কোথাও যাওয়ার অনুমতি দেব না, কথাটা মনে থাকে যেন। আচ্ছা মা, আমি আর কোনো ঝামেলা করব না, প্রমিস। সুষমার গালে একটা চুমু দিয়ে
সাবধানে যাবি। অনুর গালে হাত দিয়ে মিষ্টি হেসে অনু আর কোয়েল এরপরে কোয়েলের গাড়িতে করে বেরিয়ে যায়। কোয়েল আর অনু একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর বোঝার চেষ্টা করছে এটাই সেই বাড়ি কিনা যেখানে ওদের আসতে বলা হয়েছিল। হঠাৎ অনুর চোখ যায় বাড়ির সামনে থাকা নেম প্লেটের দিকে আর অনু আনমনে বলে ওঠে শান্তিনীর। কোয়েলের ডাকে অনুর ধ্যান ভাঙে। কি হয়েছে অনু, কি ভাবছিস এত? না কিছু না, তুই বল কি বলছিস। আয়ু তো ফোন ধরছেই না, এবার কি করব? চল সামনে গিয়ে দারোয়ান কাকুকে একবার জিজ্ঞাসাটা করি এটা আয়ুর বাড়ি কিনা। চল। কোয়েল আর অনুকে জিজ্ঞেস করতে জানতে পারে সেটাই আলিয়ার বাড়ি আর তারপরে ভেতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে অনু একজনকে আলিয়ার ব্যাপারে জানতে চাইলে ও আলিয়াদের রুমে নিয়ে যায়। আলিয়া ওদের দেখে দৌড়ে এসে অনু আর কোয়েলকে জড়িয়ে ধরে আর বলে আলিয়া এতক্ষণে আসার সময় হলো ম্যাডামদের। আমি সেই কখন থেকে ওয়েট করছি আর তোরা এত লেট করলি। আমাদেরও কিছু বলার সুযোগ দে মেরি মা। আমরা অনেকক্ষণ ধরে তোকে ফোনে ট্রাই করছিলাম বাট তুই তো ফোনই ধরছিলি না, তাই সবার থেকে জেনে আসতে একটু লেট হলো আর কি। আলিয়া ও সরি রে, ফোনটা মনে হয় সাইলেন্ট আছে তাই বুঝিনি। আজ প্রথমবার তোরা আমার বাড়ি এলি আর আমার জন্য তোদের কত প্রবলেম হলো। মুখটা বেজার করে সেটা দেখে অনু আর কোয়েল জোরে হেসে দেয় আর কোয়েল বলে বার্থডে গার্ল, এরকম মুড অফ করে রাখলে আমাদের এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আলিয়া ওদের মুখ দেখে হেসে দেয়। তখনই একজন এসে আলিয়াকে বলে তাকে নিচে যাওয়ার জন্য। আলিয়া সহ ওখানে উপস্থিত সবাই নিচে গেল। শুধু কোয়েল ওয়াশরুমে যাবে বলে অনু ওদেরকে এগোতে বলল। পার্টির সমস্ত দায়িত্ব আদির ছিল কিন্তু রাহুল এসে যাওয়ায় রাহুলও আদিকে সাহায্য করছিল। আদি গেস্টদের সাথে কথা বলছিল আর রাহুল নাকি সব দিকের খেয়াল রাখছিল। ঠিক সেই সময় আলিয়াকে নামতে দেখে এক মুহূর্তের জন্য থেমে গেল রাহুল। আদিকে কয়েক সিঁড়ি এগিয়ে গিয়ে আলিয়ার দিকে হাত বাড়িয়ে দিতে দেখে রাহুলের হুঁশ ফিরে আর বুঝতে পারে যে সে ভুল করে সিঁড়ির অনেকটা কাছে চলে এসেছিল এবং সাথে সাথে কিছুটা পিছিয়ে যায়। এটা সবার চোখে না পড়লেও আলিয়া ঠিক লক্ষ্য করে। এরপর আলিয়া আদির হাত ধরে নিচে নেমে আসে। আদি আলিয়াকে নিয়ে দাদাইয়ের সামনে নিয়ে যায়। অবিনাশ বাবু ও আলিয়াকে আশীর্বাদ করেন। এরপর আদি একজনকে ইশারা করে আর সে এটা একটা কেক নিয়ে আসে আর আদি সেটা আলিয়াকে কাটতে বলে কিন্তু তাও বারে বারে উপরের দিকে আলিয়াকে তাকাতে দেখে আদি জিজ্ঞেস করে কি হয়েছে আয়ু। আসলে দাদা ভাই আমার দুজন ফ্রেন্ড উপরে আছে, ওদের ছাড়া কেক কাটা কি ঠিক হবে? আমি বুঝতে পারছি না কিন্তু এখানে অনেক স্মরণীয় মানুষ আছে আয়ু, তুই দেরি করলে ওনাদেরও দেরি হয়ে যাবে। ঠিক সেই সময় আলিয়ার অন্য একজন ফ্রেন্ড বলল উনি ঠিকই বলেছেন, তুই কেকটা কাট, আমি ওদের ডেকে নিয়ে আসছি। নে আয়ু এবার কেকটা কাট। আলিয়াও সবার কথায় কেকটা কেটে প্রথমেই দাদা ভাইকে আদিকে খাইয়ে রাহুলকে তারপর একে একে সবাইকে খাইয়ে দেয়। এরপর আদিও গেস্টদের নিয়ে ব্যস্ত হয়ে যায় আর অনু আর কোয়েলকে নামতে দেখে আলিয়া এগিয়ে গিয়ে ওদের অন্যদিকে নিয়ে আসে আর বলে তোদের কি ব্যাপার বলতো, এতক্ষণ ধরে কি করছিলি উপরে? কোয়েল সরি, এটা আমার জন্য হয়েছে রে। ঠিক আছে চল আগে কিছু খেয়ে নিবি তারপর দাদা ভাইয়ের সাথে আলাপ করিয়ে দেবো। আচ্ছা খেতে পারি তবে একটা শর্তে। খাবি আবার শর্তে শর্ত? আচ্ছা শুনি কি। তোকে আমাদের সাথে খেতে হবে তবে আমরা খাবো না হলে নয়। ও এই ব্যাপার, ঠিক আছে চল, আজ আমি তোদের সাথেই খাবো। আলিয়া অনু আর কোয়েল খেতে চলে গেল। অন্যদিকে আদিকে অন্যমনস্ক দেখে রাহুল জিজ্ঞাসা করে কি হয়েছে আদি? ওই সকালে মেয়েটাকে দেখলাম মনে হলো। কোন মেয়ে? আরে ওই মেয়েটারে যে সকালে ঝগড়া করছিল। ধুর, ওই মেয়েটা এখানে কি করে আসবে? তুই ভুল দেখেছিস। এতটা ভুল দেখলাম? হ্যাঁ এতটাই ভুল দেখেছিস। এবার চল, মিস্টার বর্মন চলে যাচ্ছেন, তোর একবার যাওয়া উচিত। চল। মনে মনে সত্যি কি ভুল দেখলাম? আর যদি ভুল দেখি হঠাৎ ওই মেয়েটাকেই দেখলাম কেন? তোর কি যে ভাবছি না, ওরকম ঝগড়া ওঠা মেয়েকে আর ভোলা যায় না। তা হয়তো ভুলই দেখছি। আদি আর রাহুল চলে যায় বাইরের দিকে। অনু কোয়েল আর আলিয়া খাওয়ার জায়গা থেকে বেরিয়ে আসে আর আলিয়া বলে তোরা তো কিছুই খেলি না। এত কিছু খেলাম তাও বলছিস কিছুই খাইনি। তোদের সাথে আমি সত্যি কথাই পারবো না। আচ্ছা অন্তত দাদা ভাইয়ের সাথে একবার কথা বলে যা। আজ আর সত্যি হবে না রে, মা অনেকবার ফোন করছে, এবার সত্যি বেরোতে হবে রে। অন্যদিন আলাপ করব তোর দাদার সাথে, আজ না। আচ্ছা
আমি কি ড্রাইভার আঙ্কেলকে বলবো তোদের বাড়ি ছেড়ে দিয়ে আসতে? কোয়েল, আরে না রে, তার দরকার হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, অনুকে বাড়িতে নামিয়ে তারপরে আমি যাব। ডোন্ট ওয়ারি। আলিয়া, কাল কলেজে দেখা হবে, মনে আছে তো কালকের কথা? অনু, হ্যাঁ রে, মনে আছে। কোয়েল, কাল কিন্তু সবাই শাড়ি পরবে, তাই তোরাও পরবি, আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। আলিয়া, আচ্ছা আমি না হয় শাড়ি পরবো, কিন্তু অনু পরবে তো? কোয়েলও পরবে না মানেটা কি? আমি আছি মানে টেনশন নট। ওকে, শাড়ি পরানোর দায়িত্ব আমার। কোনো উফ, তোরা আবার আমার পিছনে পড়লি কেন, একটু বলবি আমি শাড়ি পরবো না? কোয়েল, তুই যদি কাল শাড়ি না পরিস আমি আর তোর সাথে কথাই বলবো না, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, পর না, বল আমাদের একটু কথা রাখবি না? বেবি ফেস কর। অনু, আচ্ছা ঝামেলায় ফেললি তোরা আমায়, ঠিক আছে আমি শাড়ি পরবো এবার, মুখগুলো একটু ঠিক কর। কোয়েল আর আলিয়া, সত্যি তুই খুশি? খুশি হয়ে দুজনে একসাথে অনুকে জড়িয়ে ধরে। অনু, হ্যাঁ সত্যি, কিন্তু এবার চল না, মা না হলে সত্যি দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল, আসছি রে হায়ু। এরপর অনু আর কোয়েল গাড়িতে উঠে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। সকালে খাবার টেবিলে বসে আলিয়াকে নামতে দেখে আদি বলে, গুড মর্নিং আয়ু, খুব মিষ্টি লাগছে তোকে শাড়ি পরে। আলিয়া, গুড মর্নিং দাদা ভাই, আর ধন্যবাদ। আজ কলেজের অনুষ্ঠানে তুই কি করছিস? তুই কি করে জানলি আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে? আমি তো বলিনি তোকে। আজ তোদের কলেজ থেকে আমায় ইনভাইট করেছে, কাল কেই বলে গেছে, তাই জানি। ও তাই বল, আমি ভাবলাম তুই আবার আমার মন পড়তে পারছিস। যাই হোক, এবারে আমরা কোনো পারফর্ম করছি না। আচ্ছা, আয় খেয়ে নে, তোকে কলেজে নামিয়ে তারপর আমি অফিস যাব। আলিয়া, না দাদা ভাই, আজ আমি অন্য গাড়িতে চলে যাব, তুই আজকে আমাদের কলেজের স্পেশাল গেস্ট, তাই আজ আমি একা যাব, তুই টাইম মতো চলে আস। আচ্ছা ঠিক আছে, তাই হবে, এখন কিছু খেয়ে নে, এবার আসি, অনেক লেট হয়ে গেছে, টাটা। আদি, আচ্ছা সাবধানে যাস, টাটা। আলিয়া বেরিয়ে যায় কলেজের জন্য। আলিয়া কলেজে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখলো অনু আর কোয়েল আসছে, সেটা দেখে আলিয়া গেটের কাছে এগিয়ে গিয়ে ওদের জড়িয়ে ধরলো, তারপর কলেজের ভেতরে ঢুকতে ঢুকতে বলল আলিয়া, আরে আমার অনুজান আর কুহু জানকে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো রাজকন্যারা চলে এসেছে। আপনাকেও তো কোনো পরীর থেকে কম লাগছে না ম্যাডাম। আলিয়া, বাহাবা, একদমই পরী। আচ্ছা আমার কথা বাদ দিন আর বলুন, আপনাদের রাজকুমারের খোঁজ কি এখনো পাবো? অনু, আমার রাজকুমার এখন নিখোঁজ, খোঁজ চলছে, খুঁজে পাওয়া গেলে নিশ্চয়ই বলবো, বাট একজনের কথা আমি বলতে পারবো না। কোয়েল, এই তুই আমায় ফাঁসাচ্ছিস কেন? বলে বলবো। ওর এইভাবে তাড়াহুড়া করে বলা দেখে ওরা দুজন হেসে দেয়। এইভাবে হাসি মজা করতে করতে ওরা পাশাপাশি হেঁটে ভিতরের দিকে যাচ্ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে কোয়েল পড়ে যেতে গেলে ও ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু তারপরে সে অনুভব করে কেউ ওকে খুব শক্ত করে ধরে আছে। তাই সে আস্তে আস্তে চোখ খুলে দেখে একটি ছেলে তার দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। কোয়েলও তার চোখের নেশায় পড়ে যাচ্ছে। আলিয়ার ডাকে তাদের ঘোর কাটে, আর সাথে সাথে ছেলেটি কোয়েলকে সোজা করে দাঁড় করিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। আলিয়া, আরে অভ্রদা, তুমি কখন এলে? আর এখানে হঠাৎ? অভ্র, সকালে এসেছি, আর পুরনো ফ্রেন্ডরা সবাই আসবে বললো, তাই এলাম, সবার সাথে দেখাও হয়ে যাবে আর কলেজটাও একবার দেখা হবে। আচ্ছা আমি এখন আসছি রে, একটু তাড়া আছে। আলিয়া, আচ্ছা। অভ্র একবার কোয়েলের দিকে তাকিয়ে চলে যায়। অভ্র চলে যেতেই কোয়েল আলিয়াকে জিজ্ঞেস করে, কোয়েল, আয়ু তুই ওনাকে চিনিস? আলিয়া, হ্যাঁ, ও হলো অভ্র সরকার, আমাদের অফিসের ম্যানেজার, অভয় আঙ্কেলের ছেলে। পড়াশোনার জন্য 3 বছর হলে বিদেশে ছিল, আগে এই কলেজেই পড়তো। দাদা ভাইয়ের খুব ভালো ফ্রেন্ড। কিছুদিনের মধ্যেই দেশে ফেরার কথা ছিল, বাট এত তাড়াতাড়ি ফিরবে বুঝতে পারিনি। যাই হোক, ভিতরে চল, এবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। স্পেশাল গেস্টের সম্বোধনার দিকটা তো আবার অনুর দায়িত্ব, একবার ফাইনাল চেক করে নিবি, চল। অনু, হ্যাঁ চল, এবার সত্যি দেরি হচ্ছে। ওরা তিনজন ভিতরে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ব্যাক স্টেজে অনু আর কোয়েল সব চেক করছিল, সেই সময় আলিয়া এসে অনুকে বলল, আলিয়া, অনু গেস্ট এসে গেছে, এবার যেতে হবে স্টেজে। অনু স্টেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আদি কলেজের সামনে আসতেই কলেজের প্রফেসর এবং ওখানে দায়িত্বরত স্টুডেন্টরা ওকে সম্মানে স্টেজে নিয়ে এলেন।
তারপরে অনু স্টেজে উপস্থিত হলো ওকে সম্মানিত করার জন্য, কিন্তু আদি অনুর দিকে ঘুরতেই ওদের দুজনের মুখের অবস্থা বদলে গেল, সাথে কোয়েলেরও। অনু কোনো রকমে নিজের রাগ সামলে আদিকে সম্বর্ধনা দিয়ে নিচে নেমে এলো। এদিকে আদিরও একই অবস্থা। অনু স্টেজ থেকে নেমে আসতেই কোয়েল আর আলিয়াও ওর কাছে চলে আসে। অনুকে এত রেগে যেতে দেখে কোয়েল বলল, এত রেগে যাস না অনু, শান্ত হয়ে যা। অনু, আমাকে কিনা শেষে এই অভদ্র লোকটাকে সম্মান দিতে হলো? আলিয়া, কেন, ও আবার কি করলো? কোয়েল, আরে তোকে বলেছিলাম না একজনের সাথে কিছুদিন আগে অনুর ঝামেলা হয়েছিল, সেটা আর কেউ নাই, ইনি। আলিয়া, কি? মনে মনে হয়ে গেল এখন যদি জানতে পারে আমি ওর বোন, তাহলে ওর বদলে আমাকেই মেরে তক্তা বানিয়ে দেবে। না থাক বাবা, পরে মাথা ঠান্ডা হলে বলবো, সেটাই ভালো হবে। আচ্ছা ছাড় না অনু, চল আমরা আজ একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরবো, দেখবি তোর মনটা ভালো হয়ে গেছে, আমাদের কাজও হয়ে গেছে, বাকিটা ওরা সামলে নেবে। কোয়েল, হ্যাঁ সেটাই ভালো হবে, চল। ওরা অনুকে নিয়ে বেরিয়ে যায় কলেজ থেকে। অন্যদিকে আদিকে রেগে গাড়িতে উঠতে দেখে রাহুল সেই মুহূর্তে কিছু না বললেও কিছুটা গিয়ে রাহুল জিজ্ঞেস করে, রাহুল, রেগে আছিস কেন? আদি, তুই তো গেলি না, গেলে দেখতে পেতিস। জানিস আজ আমায় কে সম্মানিত করেছে? সেই অসভ্য মেয়েটা। সেই মেয়েটা মানে সেই দিন সকালের মেয়েটা? হ্যাঁ। রাহুল, উফ। আদি, এক জিনিস নিয়ে আর কতদিন পরে থাকবি, এবার ছাড় বিষয়টা। আর শোন, এরপর একটা মিটিং আছে রাগের চোটে, সেটা ভুলে যাস না। রাহুলও আদিকে নিয়ে অফিসের দিকে চলে গেল। অফিসে রাহুল আদির কেবিনে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। আদিকে আসতে দেখে ফোনটা কেটে রাহুল বলল, মিটিং শেষ? আদি বলল, হ্যাঁ শেষ। শোন, আজ অব্র ফিরেছে, ওকে বিকেলে আসতে বলেছি বাড়িতে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর আর কাল অভয় আঙ্কেলও ফিরছেন। রাহুল, ঠিক আছে, বাট বিকেলে তুই চলে যাস, আমার ফিরতে একটু লেট হবে, একটা কাজে যাচ্ছি, সেটা করেই বাড়ি ফিরবো। আদি, আচ্ছা ঠিক আছে। রাহুল, তাহলে আমি আসছি, তুই চলে যাস। রাহুল অফিস থেকে বেরিয়ে যায়। আলিয়া বাড়ি ফিরে দাদাইয়ের রুমে যায়। দাদাইকে শুয়ে থাকতে দেখে আলিয়া বলে, দাদাই, তোমার শরীর ঠিক আছে তো? অবিনাশ বাবু, আরে দিদি ভাই আয়, আর আমার শরীর একদম ঠিক আছে। হঠাৎ এখন এলি যে, কি বলবি? আলিয়া, দাদা ভাই, জানি কিছুদিন আগে দাদা ভাইয়ের একজনের সাথে ঝামেলা হয়েছিল, আজ জানতে পারলাম সেটা আমারই এমন এক ভালো বন্ধু। আজ কলেজে দেখে ও ভীষণ রেগে গিয়েছিল, তাই আমি বলিনি ওটা আমার দাদা ভাই। দাদা ভাই বা অনু যেই জানতে পারবে, তার হাতে আমি শেষ। এখন আমি কি করব দাদাই? আমি, চিন্তা করিস না দিদি, আমি আছি তো, সব ঠিক করে দেব। তুই শুধু একবার ওই মেয়েটাকে এই বাড়িতে আনিস। আলিয়া, কেন দাদাই, ওকে দিয়ে কি করবে? অভিনয় বাবু, আরে যে মেয়ে আমার দাদু ভাইয়ের সাথে লড়তে পারে, তাকে একবার দেখবো না, এটা আবার হয় নাকি? আলিয়া, আচ্ছা আমি ওকে নিয়ে আসবো একদিন। এখন রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই। তারপর আলিয়া নিজের রুমে চলে যায়। বিকালে আলিয়া নিচে নেমে দেখলো আদি সোফায় বসে আছে। তা দেখে সে আদিকে বলল, আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি? অন্যদিন তো পারলেও রাতে অফিস থেকে যাস, আজ কি হলো? আজ অভ্রকে বাড়িতে আসতে বলেছি, তাই একটু আগে চলে এলাম। ও, তাই বল, কখন আসবে? আদি এসে যাওয়ার তো কথা। ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে। আদি, মনে হয় ওই এলো, দাঁড়া আমি দেখি। আদি গিয়ে দরজা খুলে অভ্রকে নিয়ে ভিতরে এলো। অভ্র আর আদি এসে সোফায় বসলো। গল্প করতে করতে অভ্র বলল, অভ্র, রাহুলকে দেখছি না, ও কোথায়? আদি, ওর একটা কি ইম্পর্টেন্ট কাজ আছে, বললো চলে আসবে। সে সময় একজন সার্ভেন্ট এসে কিছু খাবার মিষ্টি দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে রাহুল চলে এলো। রাতে ডিনার করে অভ্র বলল, জানিস তো কাল বাবা ফিরছেন, আর আমিও কিছুদিনের মধ্যেই অফিসে জয়েন করব। আদি, ওয়াও, এটা তো খুবই ভালো খবর। জানি। আচ্ছা আজ আসি, খুব তাড়াতাড়ি অফিসে দেখা হবে। টাটা। অব্র শান্তিনির থেকে বেরিয়ে যায়। কলেজে গ্রাউন্ডে আলিয়া, অনু, কোয়েল বসে আছে। হঠাৎ আলিয়া বলল, আলিয়া, তোরা আজ বাড়িতে জানিয়ে দে, তোদের ফিরতে দেরি হবে। কোয়েল, মানে হঠাৎ এসব কেন বলতে যাব? কারণ তোরা আজ আমার বাড়ি যাবি, দাদাই তোদের দেখতে চেয়েছেন।
উনি আমাদের দেখতে চেয়েছেন, ঠিক আছে আমরা যাব, বাট আজ না, বাড়িতে আগে কিছু বলে রাখিনি। আলিয়া: তো এখন জানিয়ে দে, দরকার হলে আমি বলছি কথাবার্তা, তোরা আজকেই যাবি আমার সাথে, প্লিজ প্লিজ প্লিজ। কইল আচ্ছা আচ্ছা আমরা যাব। অনু আহ আস্ত একটা পাগল এরপর ওরা বাড়িতে জানিয়ে কিছু ক্লাস করে কলেজ থেকে বেরিয়ে যায়। আলিয়াও বাড়িতে ফোন করে জানিয়ে দেয় ওদের যাওয়ার কথা। বুড়ির সামনে এসে বেল বাজাতেই একজন এসে দরজা খুলে দিল। ওরা ভিতরে ঢুকে এলো। আলিয়া ওদের বসতে বললে দাদাভাইকে ডাকতে যায়। কিছুক্ষণ পরে একজন বয়স্ক মানুষের কণ্ঠস্বর শুনে ওরা পিছনে ফিরে দেখলো আলিয়ার সাথে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সেটা দেখে কোয়েল ও অনুকে কারোই বুঝতে বাকি রইলো না যে এটা আলিয়ার সেই দাদাই। তাই ওরা গিয়ে দাদাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এবার আলিয়া বলল, দাদা এটা হলো কোয়েল, আর এটা হলো অনু, আর এটা হলো আমার মিষ্টি দাদাই অবিনাশ বাবু। আরে দিদি ভাইরা, বসো বসো। তোমাদের কথা আয়ুর মুখে অনেক শুনেছি, আর ওর জন্মদিনের দিন দেখাও হয়নি তোমাদের সাথে, তাই ওকে তোমাদের নিয়ে আসতে বলেছিলাম। অনু: হ্যাঁ সেদিন একটু তাড়া ছিল তাই চলে যেতে হয়েছিল। চলো আগে কিছু খেয়ে নেবে, চলো তারপর না হয় গল্প হবে। সবাই লাঞ্চ করছিল। হঠাৎ ডোরবেলটা বেজে উঠলো। তাতে দাদাই বলল, এই সময় আবার কে এলো? আলিয়া: দাদা ভাই নয়তো, ভীতভাবে। দাদাই: চিন্তা করিস না, আমি দেখছি। একজনকে দরজা খুলে দিলে আদি ভিতরে ঢোকে, কিন্তু কাউকে না দেখতে পেয়ে খাবার টেবিলের দিকে যায়। আর সামনে অনুকে দেখে আদি রেগে বলে, এই মেয়েটা আমাদের বাড়িতে কি করছে? অবিনাশ বাবু: ওরা আমার গেস্ট আদি, ওদের সাথে ভালো করে কথা বল। আর বাড়িতে যখন এসেছে আমাদের সাথে খেতে বস। দাদাই ওরা তো তোমার গেস্ট ঠিক আছে, কিন্তু আমি কিছু বলছি না, বাট আমি ওনার সাথে একসাথে কিছুতেই খাবো না। আমি তোমায় বসতে বলেছি আদি। দাদাই এর জন্য বাধ্য হয়ে আদি খেতে বসলো। তারপর কিছু খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। অনুরাও কিছুক্ষণ পরে চলে এলো। ওদের বাইরে এগিয়ে দিয়ে ফিরে আলিয়া অবিনাশ বাবুকে বলল, আজকে দুপুরটা ভালো কাটলো বলে। অবিনাশ বাবু: হ্যাঁ এটা ঠিক, মেয়ে দুটো সত্যি খুব ভালো, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? আচ্ছা ওই অনু বলে মেয়েটিকে যদি তোর বৌদি বানাই তাহলে কেমন হবে? কারণ আমি বুঝতে পারছি ও ছাড়া আমার দাদাভাইকে যোগ্য জবাব কেউ দিতে পারবে না। ওকে বদলাতে গেলে এরকমই একজন মেয়েকে দরকার। আলিয়া: দাদাই তুমিও না, ওরা একে অপরকে সহ্য করতে পারে না, আর তুমি এসব কি ভাবছো? সেটা তুই আমার উপর ছেড়ে দে না, শুধু বল ব্যাপারটা কেমন হবে। সে তো ভালোই হবে, আমি একটা বন্ধু পাবো ওই বাড়িতে, আর একা একা থাকতে হবে না। কিন্তু ওদের মেলানো তো অসম্ভব। আগে অনু মাকে রাজি করাই, তারপর আদির ব্যাপারটা দেখছি। আচ্ছা ওর বাড়িতে কে কে থাকেন? শুধু ওর মা আর ও। ওর বাবা অনেক আগেই মারা গেছেন। আচ্ছা আমায় একবার বল, কাল ওদের বাড়ি নিয়ে যাস তো। আমি ওর মায়ের সাথে কথা বলবো একবার, ওনারও তো মত নিতে হবে। তুমি একবার অনুকে রাজি করাও, দাদা ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। আচ্ছা এখন রুমে যা, একটু রেস্ট নিয়ে নে, এই নিয়ে আমরা পরে কথা বলবো। তারপর আলিয়া উপরে চলে গেল। অবিনাশ বাবু নিজের রুমে চলে যান। পরের দিন সকালে কলেজে। আলিয়া: কিরে কাল কেমন লাগলো আমাদের বাড়িতে, বললি না তো? কোয়েল: দারুণ, বিশেষ করে দাদাইকে আমার দারুণ লেগেছে। আলিয়া: অনু তোর কেমন লেগেছে বললি না তো? অনুকে চুপ থাকতে দেখে আলিয়া বলল, কিন্তু এর পরেও কোনো উত্তর না পেয়ে আলিয়া আবার বলল, রাগ করেছিস আমার উপর? অনু: না। আলিয়া: আমি জানি তুই রেগে আছিস, তাই তাহলে আর আলাদা করে জানতে চাইছিস কেন? তোর রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি কি করতাম বল? সত্যি তোর কিছু করার দরকারই ছিল না। একবার বলতে তো পারতিস উনি তোর দাদা। আমি ভয়ে বলতে পারিনি। যদি তুই আমার সাথে আর কথা না বলিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না রে। তাই আমি এটা লুকিয়েছিলাম। পুরো কথাটা ঠিক করে বললেও শেষের কথাটা বলতে গিয়ে আলিয়ার চোখ ছলছল করে উঠল। তবু আর থাকতে পারলো না। সমস্ত মান অভিমান ভেঙে আলিয়াকে জড়িয়ে ধরলো। এরপর ওরা কিছু ক্লাস করে যে যার বাড়ি ফিরে গেল। অফিসে আদি: অভয় আঙ্কেল, দিস ইজ নেট ফেয়ার। আপনি কাল এসেছেন, বাট একবারও দাদাই বা আমাদের কারোর সাথে দেখা করলেন না। অভয় বাবু:
সরি বেটা, আসলে কাল ফিরতে লেট হয়েছিল, আর তারপর টায়ার্ডও লাগছিল এতটা জার্নির জন্য, তাই আর যাইনি। বাট দেখো, আজ সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি, আর এরপরে স্যারের সাথেও দেখা করে আসবো। আদি আচ্ছা, বাট দাদাই যদি জানতে পারে আপনি আবার দাদাইকে স্যার বলেছেন, তাহলে বুঝতে পারছেন কি হবে। অভয় বাবু, ওহ সরি সরি। আদি, আপনি আগে দাদাইয়ের সাথে দেখা করে আসুন, তারপর না হয় কাজ শুরু করবেন। আর অভ্র তো আছেই, ও খুব ভালো কাজগুলো সামলাচ্ছে, আপনি চিন্তা করবেন না কাজ বিষয়ে, আপনি যান। অভয়বাবু এতে সহমত হলেন এবং বেরিয়ে গেলেন শান্তি নিরে যাওয়ার জন্য। বেশ কিছুদিন পরে, আজ রবিবার তাই অফিসে ছুটি থাকলেও আদি সোফায় বসে কিছু ফাইল চেক করছিল। তখনই আশায় এসে আদিকে বলল, আশা, দাদাবাবু জলখাবার কে নেবেন, চলুন। আদি, বাকিদের ডাকো, আমি যাচ্ছি। কর্তাবাবু আর দিদিমণি তো নেই। নেই মানে কোথায় গেছে? সেটা তো জানি না, শুধু বললেন কাজ আছে, ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। মনে মনে, আমাকে তো বললো না কিছু, কি কাজ আছে? মনে হয় কোনো ইম্পর্টেন্ট কাজ, তাই হয়তো তাড়াহুড়োয় বলতে পারেনি। আমিও না হয় একটু পরে একবার ফোন করে দেখব। এরপর আদি আর বেশি কিছু না ভেবে খেতে চলে গেল। অন্যদিকে অনুদেরও আজ কলেজের ছুটি, তাই অনু ঠিক করছে আজ সব রান্না সে একা করবে। সেই মতো সে কাজ করছিল। রান্নাঘরে হঠাৎ ডোরবেলটা বেজে কয়েকবার বেজে উঠলো, তাই অনু বাধ্য হয়ে দরজা খুলতে গেল। আর দরজা খুলে ভীষণ অবাক হলো, কারণ দরজার বাইরে অবিনাশ বাবু আর আলিয়া দাঁড়িয়ে আছে। সুষমা দেবীর ডাকে অনুর হুঁশ ফেরে আর ওদের ভেতরে আসতে বলে, সুষমা দেবী, তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। অনু, মা ও আলিয়া, আর উনি ওর দাদাই, আর এটা হলো আমার মা। অবিনাশ বাবু, নমস্কার, কেমন আছেন? সুষমা, আরে বসুন, আর আমরা খুব ভালো আছি, আপনারা? আমরাও ভালো আছি। এইভাবে হঠাৎ এসে আপনাদের বিরক্ত করলাম না তো? এ মা, না না, আপনারা যে আমাদের বাড়িতে এসেছেন এই অনেক। অনু, আর দাদাই, আমি আজ নিজের হাতেই রান্না করেছি, খেয়ে তারপরে যাবেন। বেশ, তাই হবে, খাওয়ার পরে না হয় বাকি কথা হবে। এরপরে দুপুরে ওরা খেয়ে তারপর কথা বলতে বসলো। অবিনাশ বাবু, আমার কিছু বলার আছে। সুষমা দেবী, হ্যাঁ হ্যাঁ বলুন না। দেখুন, আমি সরাসরি বলছি, আপনার মেয়ে খুব ভালো। আমার ওকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছিল। আমি ওকে আমার নাতবউ বানাতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমরা এই বিষয়ে কথা এগুতে পারি। সুষমা দেবী, আরে এটা তো আমার সৌভাগ্য। অবিনাশ বাবু, তাহলে আমরা এই বিষয়ে কথা বলি। অনু, না দাদা ভাই, আমি এই বিয়ে করতে পারবো না।